আমার আম্মা মারা গিয়েছিল সেই খাবারটা খেয়ে, যা আমার আব্বা তার প্রেমিকার ঘর থেকে বয়ে এনেছিল। আব্বা জানতো না রান্না করা সেই খাবারে এক নারী বিষের উৎসব সাজিয়ে রেখেছিল। আব্বা জানতো না, কারণ সে কখনো আম্মাকে বলেনি খাবারটা কোন হোটেল থেকে এনেছে। তখন আমার বয়স মাত্র 12। নিজের চোখে আমি আম্মাকে মরতে দেখেছি, আর আব্বাকে কাঁদতে দেখেছি। আব্বা তখনও বোঝেনি তার চোখের ওই জলটুকুই ছিল আম্মার মৃত্যুর আসল কারণ। লোকেরা ভাবে আমি পুরুষ জাতিকে ঘৃণা করি কারণ আমি তিক্ত। না, তা নয়। আমি পুরুষদের ঘৃণা করি কারণ শৈশবের কাঁচা চোখে আমি অবলোকন করেছি একজন পুরুষ আমার জন্মদাত্রী মায়ের সাথে কি করতে পারে। সেই পুরুষটি অন্য কেউ নয়, আমার আব্বা। জীবনের প্রথম পুরুষ, যাকে আমি উজাড় করে ভালোবেসেছিলাম। প্রথম মানুষ যে আমাকে শিখিয়েছিল ভালোবাসা কিভাবে তিল তিল করে একটা আস্ত নারীকে গ্রাস করে শেষ করে দেয়। আজও যখনই বাতাসে খাসির মাংসের কোরমার চেনা সুবাস ভেসে আসে, মুহূর্তেই স্মৃতিরানায় ভেসে ওঠে সেই কাল রাত, যে রাতে আমার আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তখন আমরা চরম অভাবী ছিলাম। সাধারণ অভাব নয়, যাকে বলে চূড়ান্ত দারিদ্র্য। এমন দৈন্য যেখানে আকাশে মেঘ জমলে টিনের চাল চুইয়ে ঘরের মেঝেতে বৃষ্টির জল পড়ত, আর আমরা সারা রাত বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে ভরের অপেক্ষা করতাম। এমন দহন যেখানে ভাতের হাঁড়ি শূন্য হলে আম্মা মলিন হেসে অনায়াসে মিথ্যা বলতো, আমি তো আগেই খেয়ে নিয়েছি, যাতে তার সন্তানেরা গামলার শেষ তরল মারটুকু ভাগ করে তৃপ্তি পেতে পারে। তবুও আমার আম্মা আমার আব্বাকে অন্ধের মতো ভালোবাসত। আম্মার নাম ছিল নার্গিস। ছোটখাটো ছিমছাম শরীর, কণ্ঠস্বরটা ছিল একদম নরম মোলায়েম। ঘরের ভিতর সবসময় সুতি শাড়ির আঁচলটা বুকে জড়িয়ে নিভৃতে হেঁটে বেড়াত সে। আম্মা ছিল এমন এক মানবী যে ভালোবাসার বেদিতে নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারত। যে মানুষটা তাকে অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, সমাজ বা সংসারের সামনে অবলীলায় তার পক্ষ নিয়ে লড়তে পারত। আর আমার আব্বা, তার নাম ছিল এমদাদ। দীর্ঘকায়, সুদর্শন পুরুষ। কণ্ঠের জাদুতে মানুষকে মুহূর্তে সম্মোহিত করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। আর সেই রূপগুণের টানেই নারীরা সহজেই তার দিকে আকর্ষিত হতো। সত্যি বলতে, আমাদের জীবনের ভাঙনটা ঠিক তখন থেকেই শুরু। কারণ মানুষ ভাবে অভাবী পুরুষ বোধহয় সৎ হয়, অথচ গরিব পুরুষরাও প্রতারণা করে, এবং মাঝে মাঝে সেই প্রতারণা বিত্তবানদের চেয়ে অনেক বেশি বীভৎস, অনেক বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। শুরুর দিনগুলো অবশ্যই এমন ছিল না। অথবা হতে পারে আম্মা শুধু বিশ্বাসের জোরে ধরে রাখতে চেয়েছিল যে তার এমদাদ অন্য সবার চেয়ে আলাদা। প্রতিদিন মাগরিবের আজানের পর আব্বা যখন হাসি মুখে ঘরে ফিরত, চারিদিকের অন্ধকার যেন কেটে যেত। আমাকে চট করে কাঁধে তুলে নিয়ে আদর করে বলতো, আমার ছোট্ট আম্মা যান। তখন আমার বয়স মোটে 10, আর আমার ছোট ভাই চঞ্চল 6 বছরের এক নিষ্পাপ শিশু। আম্মা, আব্বা বিস্কুট এনেছে। একদিন চঞ্চল আনন্দে আত্মরা হয়ে চিৎকার করে উঠেছিল। আম্মা তখন মাথায় ওড়না টেনে রান্নাঘর থেকে মৃদু হেসে বলেছিল, আচ্ছা আচ্ছা, অত লাফাতে হবে না, আমার জন্য কিন্তু খানিকটা রেখো। আব্বা তখন দরজায় দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলতো, বেগম নার্গিস, আমাকে কি তোমার এতই নিষ্ঠুর স্বামী মনে হয়? আম্মা তখন লজ্জাবনত একফালি হাসি উপহার দিত। আজও আমি আম্মার সেই অকৃত্রিম হাসিটা ভুলতে পারিনি। একজন তৃপ্ত নারীর সেই অপাবিদ্ধ হাসি। সে তখনও জানত না বিশ্বাসঘাতকতার কালসাপ নিঃশব্দে তার সুখে ভরা সংসারে শীত কেটে ঢুকে পড়েছে। সবকিছু ওলটপালট হয়ে গেল ঠিক তার পরের বছরটায়, যখন আব্বার ভাগ্যের চাকা ঘুরল। সে একটা ভালো চাকরি পেল। হঠাৎ করে আমাদের চেনা আঙ্গিনায় ঢুকে পড়ল নতুন কাপড়ের জৌলুস, হাতে প্রয়োজনের চেয়ে বেশি টাকা। গভীর রাতে বাড়ি ফেরা আর ওপাশ থেকে ভেসে আসা শেষ না হওয়া ফিসফিসে ফোন কল। প্রথম প্রথম আম্মা এসব লক্ষণ উড়িয়ে দিয়েছিল। নারীরা সংসারের ভাঙনের প্রথম সংকেতগুলো প্রায় অন্ধের মতো উপেক্ষা করে যায়, কারণ রূঢ় সত্যকে মেনে নেওয়ার চেয়ে মিথ্যে সান্ত্বনায় বেঁচে থাকা অনেক বেশি সহজ। কিন্তু এক রাতে বাঁধ ভাঙল। তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 11টা। আব্বা চওড়া হাসিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘরের দরজা ঠেলে ঢুকল। আম্মা এতক্ষণ বারান্দার অন্ধকারে একাকী বসে অপেক্ষা করছিল। ভেতরে ভেতরে ক্ষোভের আগুন জ্বলছিল তার। এই অসময়ে বাড়ি ফিরছ? আম্মা শান্ত কিন্তু গম্ভীর গলায় শুধালো। আব্বা একরাশ বিরক্ত নিয়ে জুতা খুলতে খুলতে বলল, অফিসে অনেক কাজ ছিল। কাজ?
শার্টের কলার থেকে অচেনা আতরের সুবাস মেখে কাজ করতে হয় বুঝি। মুহূর্তে ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল। এক ভারী দম বন্ধ করা নীরবতা। বয়সে ছোট হলেও আমি সেদিন ঘরের ভেতর সে বিষাক্ত ঠান্ডা হাওয়াটা টের পেয়েছিলাম। আব্বা ধীরে সুস্থে জুতো জোড়া জোরালো শব্দে মেঝেতে রাখল। আবার তুমি ওই ঘ্যান ঘ্যান শুরু করলে? এমদাদ, লুকাচ্ছ? বাদ দিয়ে সোজা উত্তর দাও। আম্মা এবার ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার দুচোখে তখন অপমানের তীব্র দহন। ওই মেয়েটাকে। আব্বা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে বিরক্তি, কিন্তু ভেতরে যেন ধরা পড়ে যাওয়ার এক চাপা অস্বস্তিও ছিল। তোমার সমস্যা কি জানো নার্গিস? আব্বা নিচু গলায় বলল। তুমি সবকিছু নিয়েই সন্দেহ করো। আম্মা হঠাৎ হেসে উঠল। তবে সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল তীব্র অপমানের কাঁপন। সন্দেহ? আম্মা ধীরে ধীরে আব্বার সামনে এগিয়ে এলো। তাহলে তোমার ফোনটা দাও, আমি নিজেই দেখে নিই আমার সন্দেহ ভুল কিনা। আব্বা এবার গর্জে উঠল। আমার জিনিসে হাত দেওয়ার সাহস কই পেলে তুমি? চঞ্চল ভয়ে আমার হাত চেপে ধরল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভীষণ খারাপ হতে যাচ্ছে। আমা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, তুমি বদলে গেছো এমদাদ। আব্বা উত্তর দিল না, শুধু ফোনটা শক্ত করে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। সেদিনের পর থেকে আমাদের ঘরে অদ্ভুত এক পরিবর্তন নেমে এলো। আব্বা আগের মতো আর আমাদের সাথে গল্প করতো না, আমাকে আম্মাজান বলে ডাকতো না। চঞ্চল নতুন জামা চাইলে বিরক্ত হয়ে বলতো, অপ্রয়োজনীয় আবদার করিস না। আর আম্মা, সে যেন প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছিল। তবু আব্বার শার্ট ইস্ত্রি করা, খাবার গরম করা, রাত জেগে অপেক্ষা করা, কোনো কিছুতেই কমতি রাখেনি। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখি আম্মা জানালার পাশে বসে নিঃশব্দে কাঁদছে। আমি ধীরে ধীরে গিয়ে তার পাশে বসতেই সে তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। ঘুমাসনি কেন মা? আমি জিজ্ঞেস করলাম। আম্মা ম্লান হেসে বলল, কিছু না রে, গরম লাগছিল। কিন্তু আমি জানতাম তার চোখের জল গরমের জন্য না। এর কিছুদিন পর প্রথমবার আমি সেই মেয়েটাকে দেখি। বাজার থেকে ফেরার পথে দূরের রাস্তার পাশে আব্বাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার সামনে এক মহিলা, উজ্জ্বল লাল শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে মুখে অদ্ভুত আত্মবিশ্বাস। মহিলাটা হেসে আব্বার শার্ট ঠিক করে দিচ্ছিল। আর আব্বা, সে এমনভাবে তাকিয়েছিল যেভাবে বহু বছর আগে আম্মার দিকে তাকাতো। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। বাসায় ফিরে আমি কিছু বলিনি, কিন্তু সেদিন প্রথম বুঝলাম আমাদের সংসারে সত্যি অন্য কেউ ঢুকে পড়েছে। রাতে খাবারের সময় আম্মা স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। আজ তোর প্রিয় ডাল রান্না করেছি, সে আব্বাকে বলল। আব্বা এক চামচ মুখে দিয়ে থালা সরিয়ে ফেলল। এইসব বাজে রান্না খেয়ে অফিস করা যায়? আম্মার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আমি দেখলাম তার হাত কাঁপছে, কিন্তু সে কিছু বলল না, শুধু নিচু স্বরে বলল, আরেকটু লবণ দিলে হয়তো ভালো লাগতো। আব্বা তার ছেলের হাসি দিয়ে উঠে গেল। সেদিন রাতে আম্মা একা রান্নাঘরে বসে ঠান্ডা হয়ে যাওয়া ভাত খাচ্ছিল। আর আমি দরজার আড়াল থেকে বুঝতে পারছিলাম একজন নারী ভেতরে ভেতরে ভাঙতে শুরু করেছে। দিন যত যাচ্ছিল আব্বা তত বদলে যাচ্ছিল। আগে যে মানুষটা বাসায় ফিরেই আমাকে আর চঞ্চলকে বুকে জড়িয়ে ধরত, এখন সে দিনের পর দিন আমাদের সাথে ঠিকমতো কথাও বলতো না। তার শার্টে নতুন নতুন আতরের গন্ধ লেগে থাকতো। ফোনে সারা রাত ফিসফিস করে কথা বলতো। আর মাঝে মধ্যে এমনভাবে হাসতো যে হাসি আমাদের জন্য ছিল না। আম্মা সব বুঝতো, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে কখনো ঝগড়া করতো না। হয়তো সে ভয় পেত সত্যিটা মুখে আনলেই সংসারটা পুরোপুরি ভেঙে যাবে। এক দুপুরে পাশের বাসার খালাম্মা এসে আম্মাকে বলেছিল, নার্গিস, এমদাদকে গতকাল এক মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখলাম, সাবধানে থাকিস। আম্মা কিছুক্ষণ চুপ ছিল, তারপর খুব স্বাভাবিক গলায় বলেছিল, মানুষ ভুলও দেখতে পারে আপা। আমি পাশে বসেছিলাম। আমার ঠোঁট হাসছিল, কিন্তু চোখের ভেতরটা কাঁদছিল। সেদিন রাতে আব্বা অনেক দেরিতে ফিরল। আমার দরজা খুলতেই তীব্র পারফিউমের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। খাবার গরম করে দিই। আম্মা স্বাভাবিক থাকার চেষ্টা করল। আব্বা বিরক্ত গলায় বলল, এত প্রশ্ন করো কেন? আমি শুধু 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 কিছু না। আব্বা হঠাৎ চিৎকার করে উঠল, সারাদিন বাসায় বসে থাকো, তাই মাথায় আজেবাজে চিন্তা আসে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আম্মা অনেকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে বলল,
তুমি কি আমাকে আর ভালোবাসো না ইমদাদ? আব্বা এবার হেসেই ফেলল। সেই হাসিটা ছিল নিষ্ঠুর। ভালোবাসা দিয়ে পেট চলে না নার্গিস। কথাটা শুনে মনে হয়েছিল কেউ যেন আম্মার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। সেদিন প্রথম আমি দেখলাম আম্মা আব্বার সামনে কাঁদছে। আমি কি কম করেছি তোমার জন্য? তার কণ্ঠ কাঁপছিল। অভাবের সংসারে না খেয়ে থেকেছি, তোমার পাশে থেকেছি, তোমার সন্তান জন্ম দিয়েছি, তারপরও কেন? আব্বা বিরক্ত হয়ে সিগারেট ধরালো। ড্রামা বন্ধ করো। ঠিক তখনই আব্বার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠতেই তার মুখ বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা রাগে ফুঁসছিল, সে মুহূর্তে কোমল গলায় কথা বলতে শুরু করলো। হ্যাঁ জান, পৌঁছে গেছি। আম্মার মুখটা সাদা হয়ে গেল। ফোন কেটে যেতেই সে ধীরে জিজ্ঞেস করলো, ওই মেয়েটার নাম কি? আব্বা এবার আর অস্বীকার করল না। সে ঠান্ডা গলায় বলল, সাবিহা। নামটা শুনে মনে হয়েছিল পুরো ঘরটা হঠাৎ জমে গেছে। আম্মা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আব্বা নির্বিকার ভঙ্গিতে বলল, আমি সাবিহাকে বিয়ে করব। চঞ্চল তখন ঘুমিয়েছিল, কিন্তু আমি জেগেছিলাম। আর আমার মনে হচ্ছিল আমাদের ছোট্ট ঘরটার ছাদ যেন মাথার ওপর ভেঙে পড়ছে। আম্মা কাপা গলায় বলল, তাহলে আমি, তোমার বাচ্চারা? আব্বা নির্লিপ্ত স্বরে উত্তর দিল, তোদের দেখাশোনা করব, কিন্তু আমি আমার জীবনও বাঁচাতে চাই। তোমার জীবন? আম্মা হঠাৎ ভেঙে পড়ল। তাহলে এতদিন আমরা কি ছিলাম এমদাদ? আব্বা আর কোনো উত্তর দিল না। সে দরজা খুলে বারান্দায় চলে গেল। আর আম্মা ধপ করে মেঝেতে বসে পড়ল। সেদিন রাতেই আমি প্রথমবার বুঝলাম একজন নারীর হৃদয় ভাঙার শব্দ বাইরে থেকে শোনা যায় না, কিন্তু সেই শব্দে পুরো একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে। সেদিনের পর আম্মা যেন পুরোপুরি বদলে গেল। আগে সে আব্বার জন্য স্বাস্থ্য, চুলে তেল দিত, পুরনো শাড়িটাও সুন্দর করে পরার চেষ্টা করত। এখন আর কিছুই করতো না। সারাদিন চুপচাপ কাজ করত, আর রাত হলে জানালার পাশে বসে থাকত। তবুও সে সংসারটা আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা করছিল। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আম্মা আব্বার পছন্দের কোরমা রান্না করছে। আমি অবাক হয়ে বললাম, তুমি আবার এত কষ্ট করে রান্না করছো কেন? আম্মা মৃদু হেসে বলল, মানুষ ভুল করলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় মা। তার চোখের নিচে তখন গভীর কালি, কয়েক রাতের না ঘুমানোর ছাপ স্পষ্ট। সেদিন আব্বা দুপুরে বাসায় ফিরল। টেবিলে কোরমা দেখিয়ে অবাক হলো, এত আয়োজন কিসের? আম্মা ধীরেই বললেন, অনেকদিন একসাথে খাওয়া হয় না। আব্বা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খেতে বসলো। আমি মনে মনে খুশি হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই আব্বার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই তার মুখে হাসি ফুটে উঠল। আমি একটু বাইরে যাচ্ছি। সে উঠে দাঁড়ালো। আম্মা হতভম্ব হয়ে বলল, খাবারটা তো শেষ করো, পরে খাবো। ওই মেয়েটার কাছে যাচ্ছ? আব্বা এবার রেগে গেল। হ্যাঁ যাচ্ছি। এখন কি করবে তুমি? আম্মা আর কিছু বলল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ হওয়ার শব্দটা আজও আমার কানে বাজে। সেদিন রাতে আমি দেখেছিলাম আম্মা একা বসে ঠান্ডা হয়ে যাওয়া কোরমার দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে খাবারগুলো কুকুরদের জন্য বাইরে ফেলে দিল, আর নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে আব্বা প্রায়ই রাত কাটাতে শুরু করলো বাইরে। পাড়ার মানুষ ফিসফিস করতে লাগলো। কেউ কেউ আম্মাকে করুণা করত, কেউ আবার পেছনে হাসাহাসি করত। একদিন বাজারে এক মহিলা সরাসরি বলেই বসল, স্বামীকে ধরে রাখতে পারলে না, এখন কাঁদলে কি হবে? আমি রাগে কাঁপছিলাম, কিন্তু আম্মা শুধু মাথা নিচু করে হাঁটছিল। বাসায় ফিরে সে অনেকক্ষণ চুপ ছিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, আমি কি খুব অসুন্দর রে? আমার বুকটা হু হু করে উঠল। আমি জড়িয়ে ধরে বললাম, না আম্মা, তুমি অনেক সুন্দর। আম্মা তখন কেঁদে ফেলেছিল। সেদিন বুঝেছিলাম একজন নারীর আত্মসম্মান ভাঙতে সবসময় গালাগাল লাগে না, কখনো কখনো অবহেলাই যথেষ্ট। দিনের পর দিন ঝগড়া, অপমান আর কান্নার ভেতর দিয়ে আমাদের সংসারটা ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছিল। আব্বা এখন আর কিছু লুকাতো না। সে প্রকাশ্যেই সাবিহার কথা বলতো। কখনো ফোনে হাসতে হাসতে কথা বলতো, কখনো নতুন শার্ট পরে বের হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করত। আর আম্মা, সে শুধু চুপচাপ দেখত। কিন্তু তার ভেতরে যে কি ভয়ঙ্কর ঝড় বইছিল, সেটা আমরা কেউ পুরোপুরি বুঝিনি।
এক রাতে আমি ঘুম ভেঙে পানি খেতে উঠেছিলাম। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম আম্মা নামাজ পড়ছে। তার কান্না ভেজা কণ্ঠ কানে এলো। আল্লাহ, আমার সংসারটা ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না। আমার চোখে পানি চলে এসেছিল, কিন্তু আল্লাহ হয়তো তখনও আমাদের জন্য আরো কঠিন কিছু লিখে রেখেছিলেন। পরদিন বিকেলে আব্বা বাসায় ফিরল অদ্ভুত খুশি নিয়ে, হাতে বড় বড় খাবারের প্যাকেট। চঞ্চল আনন্দে লাফিয়ে উঠল। আব্বা, এত খাবার! আব্বা হেসে বলল, আজ সবাই মিলে ভালো খাওয়া হবে। আমি খেয়াল করলাম আম্মা স্থির চোখে প্যাকেটগুলোর দিকে তাকিয়ে আছে। কোথা থেকে এনেছো? সে ধীরে জিজ্ঞেস করল। আব্বা জুতো খুলতে খুলতে বলল, এক পরিচিত জায়গা থেকে। হোটেল? আব্বা একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু কেন জানি তার চোখ এড়িয়ে যাওয়ার ভঙ্গিটা আমার ভালো লাগেনি। রাতের টেবিলে খাবার সাজানো হলো। খাসির কোরমার গন্ধে পুরো ঘর ভরে গিয়েছিল। চঞ্চল খুশিতে খেতে শুরু করলো। আমিও খাচ্ছিলাম, শুধু আম্মা চুপচাপ বসেছিল। আব্বা বিরক্ত হয়ে বলল, খাচ্ছ না কেন? আম্মা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে প্লেটে খাবার নিল। সেই মুহূর্তে আমি জানতাম না আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হয়ে গেছে। রাত প্রায় 1:30। হঠাৎ আম্মার প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আম্মা মেঝেতে পড়ে ছটফট করছে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। চঞ্চল ভয় পেয়ে কাঁদছে। আব্বা হতভম্ব হয়ে বারবার বলছিল, নার্গিস, কি হয়েছে তোমার? আম্মা কাঁপতে কাঁপতে আব্বার হাত চেপে ধরল। তার চোখ দুটো তখন অদ্ভুত লাল। কষ্টে ভাঙা গলায় সে শুধু একটা কথাই বলেছিল, ও আমাকে মেরে ফেলল। আমার মুখ দিয়ে তখনও ফেনা বের হচ্ছিল। আব্বা পাগলের মতো তাকে কোলে তুলে চিৎকার করছিল, কেউ একটা রিক্সা ডাকো, তাড়াতাড়ি। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে ছুটে গিয়েছিলাম। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। অনেক ডাকাডাকির পর এক বৃদ্ধ রিক্সাওয়ালা রাজি হলো। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে আম্মার শরীর ঠান্ডা হয়ে আসছিল। ডাক্তাররা তাকে ভেতরে নিয়ে গেল। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। চঞ্চল আমার হাত শক্ত করে ধরে কাঁদছিল, আর আব্বা, সে বারবার মাথায় হাত দিচ্ছিল, যেন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এলো। তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। আপনারা কি খেয়েছিলেন আজ রাতে? আব্বা কাপা গলায় বলল, খাসির কোরমা। ডাক্তার নিচু স্বরে বললেন, খাবারে বৃষ্টির সম্ভাবনা আছে। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। আব্বা হত বিহবল চোখে তাকিয়ে রইল। না না, এটা হতে পারে না। ঠিক তখন ভেতর থেকে নার্স দৌড়ে এলো। পেশেন্টের অবস্থা খুব খারাপ। আব্বা ছুটে ভেতরে ঢুকে গেল। আমি দরজার ফাঁক দিয়ে দেখেছিলাম আম্মার নিঃশ্বাস নেওয়ার জন্য লড়ছে। তার চোখ দুটো আধ খোলা। আব্বা কাঁদতে কাঁদতে বলেছিল, নার্গিস, কথা বলো, প্লিজ, কথা বলো। আম্মা কষ্টে ঠোঁট নড়ালো। বাচ্চাদের দেখে রেখো, এ ছিল তার শেষ কথা। তারপর মনিটরের শব্দটা একটানা হয়ে গেল। আমি তখনও পুরোপুরি বুঝিনি মৃত্যু কি জিনিস। শুধু দেখেছিলাম আমার আব্বা প্রথমবারের মতো ভেঙে পড়েছে। সে আম্মার নিথর শরীর জড়িয়ে শিশুর মতো কাঁদছিল, কিন্তু আমার চোখে পানি আসেনি, কারণ আমি ভেতরে তখন অন্য কিছু জন্ম নিচ্ছিল, ঘৃণা। দাফনের পর কয়েকদিন আব্বা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। ঠিকমতো খেত না, ঘুমাতো না, মাঝরাতে উঠে চিৎকার করত। একদিন আমি শুনলাম সে ফোনে কারো সাথে প্রচণ্ড রাগে কথা বলছে। তুমি বলেছিলে শুধু একটু অসুস্থ হবে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ওপাশে গিয়ে বলেছিল জানি না, কিন্তু আব্বা হঠাৎ ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মাথা চেপে ধরে বসে কাঁদতে লাগলো। সেদিন প্রথম আমি বুঝলাম আম্মুর মৃত্যুর দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করে খাবারে বিষ মিশিয়েছিল। আর সেই খাবার এসেছিল আব্বার প্রেমিকার কাছ থেকে। আমার মৃত্যুর পর আমাদের সংসারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। চঞ্চল আগের মতো হাসতো না। মাঝরাতে ঘুম ভেঙে আম্মা বলে কাঁদত। আব্বা দিন দিন আরো নীরব হয়ে গেল। একসময় জানতে পারলাম সাবিয়া তাকে ছেড়ে চলে গেছে, কারণ যেই পুরুষ নিজের স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে কোনো নারী শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারে না। এক রাতে আব্বা আমাকে ডেকে বসালো। তার চোখ লাল, মুখ শুকনো। তুই আমাকে ঘৃণা করিস, তাই না? আমি কোনো উত্তর দেইনি। সে কাপা গলায় বলল, আমি জানতাম না ও খাবারে বিষ মিশিয়েছে। আমি ঠান্ডা চোখে তাকিয়েছিলাম, কিন্তু খাবারটা তুমি এনেছিলে। আব্বা মাথা নিচু করে ফেলল। আমি শুধু চেয়েছিলাম একটু সুখ। আমার ভেতরের জমে থাকা আগুনটা হঠাৎ বিস্ফোরিত হলো।
তোমার সুখের জন্য আমার আম্মা মরেছে। আব্বা কেঁপে উঠল। আমি কাঁদছিলাম না, শুধু মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব ঘৃণা আজ বের হয়ে আসছে। আম্মা তোমাকে এত ভালোবাসতো, আর তুমি তাকে কি দিলে? অপমান, প্রতারণা, মৃত্যু। আব্বা হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়ল। আমাকে মাফ করে দে মা, কিন্তু কিছু অপরাধ আছে যেগুলোর ক্ষমা হয় না। সেদিন আমি আব্বাকে বলেছিলাম, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। এরপর অনেক বছর কেটে গেছে। আব্বা এখন বেঁচে আছে, কিন্তু মানুষটার ভেতরটা বহু আগেই মরে গেছে। তার চোখে আজীবন একটা অপরাধ বোধ আমি দেখতে পাই। আর আমি আজও খাসির কোরমার গন্ধ সহ্য করতে পারি না। আজও কোনো পুরুষ খুব বেশি ভালোবাসার কথা বললে আমার ভয় লাগে, কারণ আমি নিজের চোখে দেখেছি একজন নারীকে মারতে সবসময় ছুরি লাগে না। কখনো কখনো একজন পুরুষের বিশ্বাসঘাতকতাই যথেষ্ট। সমাপ্ত।